India is a main player on the world stage today. The consideration is representative for everybody and the whole membership of the United Nations. Surely India will be a contender in that and will be subject to the decision of the wider membership. ইউক্রেনের উপর হিংসাত্মক এবং ধ্বংসাত্মক হামলা বন্ধ করা উচিত রাশিয়ার। এ বিষয়ে কাল জাতিসংঘ একটি ভোট দান প্রক্রিয়া অর্গানাইজ করেছিল। এই ভোট দান প্রক্রিয়ায় ভারত, চীন এবং আমেরিকা ঠিক কিসের পক্ষে ভোট দেয় তা জানার জন্য গোটা বিশ্ব কিন্তু অপেক্ষা করছিল। উল্লেখযোগ্য বিষয় হলো কালকে ভারতবর্ষ রাশিয়ার বিপক্ষে ভোটই দেয়নি। আপনারা এই বিষয়টাকে খুব সহজভাবে ভাবতেই পারেন, কিন্তু এটা যে ভারতবর্ষের কত বড় নিখুঁত একটা চাল, অন্তত জাতিসংঘের মাটিতে দাঁড়িয়ে জাতিসংঘের নির্দিষ্ট একটা রেজলিউশনকে উইথড্র করা, তা নিঃসন্দেহে কালকে ভারতবর্ষের ডিপ্লোম্যাটরা কিন্তু প্রমাণ করে দিলেন। জাতিসংঘে এই প্রস্তাবটি এনেছিল ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের দাবি কি ছিল? তারা বলতে চাইছিল রাশিয়া দিনের পর দিন ইউক্রেন আক্রমণ করছে, ইউক্রেনের একাধিক জায়গা দখল করার চেষ্টা করছে এবং গণহত্যা চালানো হচ্ছে ইউক্রেনে রাশিয়ার পক্ষ থেকে। এই পুরো প্রস্তাবের বিপক্ষে গোটা বিশ্বের কি করা উচিত, এমনকি রাশিয়ার কি করা উচিত, এ বিষয়ে একটি ভোট দান প্রক্রিয়া কিন্তু অর্গানাইজড করা হয়। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন চেয়েছিল রাশিয়াকে চাপে ফেলতে। এই পুরো ভোটদান প্রক্রিয়াটা যখন হয় তখন পৃথিবীর 33টা দেশ কিন্তু এই প্রক্রিয়ায় ভোট দেয়নি। এখন জাতিসংঘে ভোট দেওয়া বা না দেওয়ার উপরে কি ডিপেন্ড করে বুঝতে হবে। কি ডিপেন্ড করে অনেক কিছু, অনেকগুলো সমীকরণ এই জাতিসংঘ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে বলে অভিজ্ঞরা বলতে পারেন। এই যে রাশিয়ার বিপক্ষে ভারতবর্ষ ভোট দিল না, এতে কি হলো? এতে খুব সহজ সরলভাবে আপনারা বলতে পারেন ভারতবর্ষের সঙ্গে রাশিয়ার যে বন্ধুত্ব, এটা যে ভোট দেবে না রাশিয়ার বিপক্ষে, এটাই তো স্বাভাবিক। বিষয়টা কিন্তু আরো গভীরে গিয়ে আপনাদের ভাবা প্রয়োজন। 33টা দেশ রাশিয়ার বিপক্ষে ভোট দেয়নি। ভারত ছাড়া উল্লেখযোগ্য বিষয় হলো আমেরিকা কালকে রাশিয়ার বিপক্ষে ভোট দেয়নি। যে আমেরিকা দিনের পর দিন ইউক্রেনকে সাপোর্ট করেছে, ইউক্রেনকে ন্যাটো দিয়ে, ইউক্রেনকে সেনাবাহিনীকে অস্ত্র দিয়ে ফান্ডিং করে সাপোর্ট করেছে, সেই আমেরিকা কালকে নজিরবিহীনভাবে রাশিয়ার বিপক্ষে কিন্তু ভোট দিল না। অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে এই প্রথমবারের জন্য ভারত এবং আমেরিকা একই সারিতে কিন্তু চলে এলো, যার অপোজিট দিকে দাঁড়িয়ে আছে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু এই ভোটদান প্রক্রিয়ায় কিন্তু জয়লাভ করে ইউরোপীয় ইউনিয়ন, কারণ ইউরোপীয় ইউনিয়নের পাল্লা কিন্তু ভারী ছিল। তবে এই ভোটদান প্রক্রিয়ায় কে জিতলো কে হারলোর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয় হলো ভারত কেন ভোট দিল না। দেখুন, ভারতবর্ষের বর্তমান যে স্ট্যান্ড অন্তত জাতিসংঘের মাটিতে দাঁড়িয়ে তা খুব পরিষ্কার। ভারতবর্ষ পরিষ্কারভাবে বলেছে 1940-এর পরের সময় যে জাতিসংঘ শুরু হয়েছিল 2025-এ এসেও সেই জাতিসংঘের গঠনগত প্রক্রিয়া একই থেকে গেছে। অর্থাৎ 1940-এর ওই সময় জাতিসংঘের পার্মানেন্ট মেম্বারের সংখ্যা ছিল 5 এবং নন পার্মানেন্ট মেম্বারের সংখ্যা ছিল 10। আজও 2025-এ দাঁড়িয়ে ওই 5 জনই ডিসাইড করে জাতিসংঘের কোন বিষয়ে আলোচনা হবে, কোন বিষয়ে রেজলিউশন নিয়ে আসা হবে, কিভাবে ভেটো পাওয়ারকে কন্ট্রোল করা যাবে। অর্থাৎ জাতিসংঘকে কন্ট্রোল করার ক্ষমতা বিশ্বের ওই 5টা দেশের হাতেই কিন্তু সেদিন থেকেই তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে খুব ভালো একটি কথা বলেছিলেন গোটা বিশ্ব জুড়ে যেভাবে হিংসার প্রবণতা বাড়ছে, ঠিক সেখানে জাতিসংঘের মতো সংগঠনগুলোকে আরো বেশি তৎপর করতে হবে এবং বর্তমান পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে গেছে। অনেক দেশ প্রভাবশালী হয়ে উঠে এসছে, শুধুমাত্র অর্থনৈতিক প্রভাবশালী নয়, অর্থবান হওয়ার পাশাপাশি সামরিক ক্ষেত্রে অনেক দেশ বিশ্বের অনেক দেশকেই ছাপিয়ে গেছে। তাদেরকেও জাতিসংঘে ঢোকাতে হবে, কাউকে পার্মানেন্ট মেম্বার করতে হবে, কাউকে নন পার্মানেন্ট মেম্বার করতে হবে। অর্থাৎ জাতিসংঘের গঠনগত যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের আমূল পরিবর্তন প্রয়োজন, তাহলেই কিন্তু জাতিসংঘের ভ্যালু থাকবে। না হলে গোটা বিশ্ব কোনোভাবেই ওই 5টা বড় দেশের আন্ডারে থাকার প্রবণতা সারা জীবন ধরে পৃথিবী শেষ দিন অবধি দেখাতে পারে না। কিন্তু জাতিসংঘের প্রবলভাবে এর বিরোধিতা কিন্তু করে প্রধানত চীন এবং ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রভাব জাতিসংঘে এতটাই বাড়তে শুরু করে দিয়েছে যে তাদেরকে বাইরে রাখা কার্যত কঠিন হয়ে পড়েছে পশ্চিমের একাধিক দেশগুলোর। এই মুহূর্তে ভারতবর্ষ প্রয়োজন রাশিয়ার সাপোর্ট। এই রাশিয়া যদি ভারতবর্ষের বিপক্ষে চলে যায় তাহলে কিন্তু কোনো ক্ষেত্রেই পার্মানেন্ট মেম্বার হওয়া ভারতের এই মুহূর্তে সম্ভব নাও হতে পারে।
ফলে এক্ষেত্রে রাশিয়াকে আঁকড়ে ধরেই ভারত কিন্তু নতুন সমীকরণ তৈরি করেছে। অন্তত জাতিসংঘের মতো একটি জায়গায় যেখানে পশ্চিমা শক্তির দাপট বরাবর ছিল, সেই পশ্চিমা শক্তির দাপটের বিপক্ষে নতুন একটা জোট গড়ার প্রবণতা ভারতবর্ষ কিন্তু দেখাচ্ছে। রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব কিন্তু খুব একটা খারাপ জায়গায় নেই। আমেরিকার সঙ্গে তুলনায় বন্ধুত্বটা বিভিন্ন ক্ষেত্রে সময় অনুসারে কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের বন্ধুত্ব কিন্তু স্ট্যাটিক। বর্তমানে নরেন্দ্র মোদীকে আবার আমন্ত্রণ জানিয়েছে প্রধান অতিথি হিসাবে রাশিয়া। এমনকি পুতিনের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে তিনি এবছর ভারত সফরে আসছেন। রাশিয়ার অ্যাম্বাসাডার যিনি ভারতে আছেন ঠিক দুদিন আগে কি বলেছিলেন একটু মনে করিয়ে দিই। তিনি বলেছিলেন, এই মুহূর্তে ভারতের কাছে আমরা ঋণী, কারণ জাতিসংঘে ভারতবর্ষ কখনোই রাশিয়ার বিপক্ষে কথা বলেনি। একমাত্র ভারতীয় দেশ যারা প্রথম থেকে যুদ্ধটিকে মিটিয়ে নেওয়ার কথা বলেছেন। অর্থাৎ ভারতের প্রথম থেকে ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড যেখানে দাঁড়িয়েছিল ঠিক সে জায়গাটাই দাঁড়িয়ে আছে। রাশিয়াকে কেন্দ্র করেই ভারতবর্ষের ডিপ্লোম্যাসির একটা অংশ কিন্তু আজও নিয়ন্ত্রিত হয়। ভারতবর্ষ কিন্তু ইউক্রেনের সঙ্গে সম্পর্ক মেনটেন করেছে, কিন্তু বর্তমানে ইউক্রেনের জেলেনস্কি যেরকম ভাবে পাগলামো করতে শুরু করে দিয়েছেন, অন্তত হোয়াইট হাউসে গিয়ে যেরকম পাগলামো করেছেন, এরপরে ইউরোপীয় ইউনিয়ন ছাড়া জেলেনস্কির পাশে গোটা বিশ্বের আর কেউই নেই। এই মুহূর্তে যদি রাশিয়ার বিপক্ষে ভারতবর্ষ ভোট দিত এবং এই রাশিয়ার হিংসাত্মক এবং আগ্রাসন নীতি যেটা সোকল ইউরোপীয় ইউনিয়ন প্রচার করছে তার বিপক্ষে যদি ভোট দিত, তাহলে কিন্তু ইউক্রেনের দিকে ঝুঁকে যাওয়া ছাড়া ভারতবর্ষের আর কোনো জায়গা ছিল না। আর ইউক্রেনের দিকে যদি ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক পলিসি ঝুলে যায়, তাহলে এই মুহূর্তে আমেরিকার বিপক্ষ আপনাকে নিতে হবে, কারণ এই আমেরিকা ইউক্রেনের সঙ্গে নেই। রাশিয়ার সরাসরি বিরোধ আপনাকে করতে হবে। অর্থাৎ শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের ভরসায় ভারতবর্ষ যে ডিপ্লোম্যাসি মেনটেন করবে সেরকম কিন্তু সম্ভাবনা একটা বোকা ছেলেও দেখবে না বর্তমান সময়ে। আর এই ইউরোপীয় ইউনিয়নকে কার্যত ধুয়ে দিচ্ছেন দিনের পর দিন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, তাদের সঙ্গে বিশ্ব মানচিত্রে একই জায়গায় সহাবস্থান করা যে কার্যত ভারতের পক্ষে অসম্ভব, তাও কিন্তু এই ভোটদান প্রক্রিয়া বুঝিয়ে দিল। কিছুদিন আগে যখন ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ এই ইউরোপীয় ইউনিয়নের বিপক্ষে লাগিয়েছিলেন, তখন 27টি দেশের প্রতিনিধি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। যে মিটিং হওয়ার কথা ছিল এপ্রিলের শেষে, সেই মিটিং কিন্তু ফেব্রুয়ারিতে করে ফেলেন। কারণটা কি? কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইউক্রেনের উপর থেকে হাত তুলে নিয়েছেন, এই ইউরোপীয় ইউনিয়ন এখন ভাবতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা হয়তো তাদের পাশে আর থাকবে না, ন্যাটো হয়তো আর থাকবে না। অর্থাৎ এদেরকে রাশিয়ার হাত থেকে বাঁচাবে কে? এই নতুন বাঁচানোর অভিভাবক খোঁজার জন্য তারা ভারতবর্ষের কাছে আসেন। এমনকি ভারতবর্ষের সঙ্গে তারা ফ্রি ট্রেড এগ্রিমেন্টও করতে চান, যদিও কার্যত বাস্তবে এই বিষয়টা কিন্তু এখন আলোচনার স্তরে আছে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন বাধ্য হয়েছে ভারতের কাছে আসতে, কারণ ইউরোপীয় ইউনিয়ন বুঝেছে চীনও কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নকে ভাঙার একটা খেলা করেছে। ফলে সব মিলিয়ে ভারতবর্ষের কাছে আসতে তারা বাধ্য হয়েছে। এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের হয়ে ব্যাটিং করার জায়গায় ভারতবর্ষ নেই, কারণ ভারতবর্ষের ফার্স্ট প্রায়োরিটি নিঃসন্দেহে রাশিয়া, দ্বিতীয়ত আমেরিকা। আর জেলেনস্কির পাশে এই মুহূর্তে দাঁড়ানো মানে গোটা বিশ্বের সমীকরণ সম্পূর্ণভাবে ভেস্তে যাওয়া, ভারতের ডিপ্লোম্যাসিক যে পলিসি আছে সেই পলিসি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়া, এবং আরো প্রধান যে লক্ষ্য জাতিসংঘে ভারতবর্ষ পার্মানেন্ট মেম্বার যে হওয়ার চেষ্টা, তা থেকে পিছিয়ে আসা। অর্থাৎ নিখুঁত একটা চাল, যেই চালের ইমপ্লিমেন্টেশন কালকে আমরা দেখেছি। পাশাপাশি এখানে আরো একটা বিষয় আপনাদের বলে দিই, কিছুদিন আগে ভারতবর্ষ G4 গ্রুপকে নিয়ে জাতিসংঘে একটি বক্তৃতা রাখেন। এই G4 গ্রুপ কারা? ভারত, জার্মানি, জাপান এবং ব্রাজিল, যারা সকলেই চাইছে পার্মানেন্ট মেম্বারের সংখ্যা বাড়ানো হোক। এই মুহূর্তে ভারতবর্ষ চায় 5 জন পার্মানেন্ট মেম্বার বাড়িয়ে সেটা 15-র কাছাকাছি করা উচিত। পরিবর্তিত পরিস্থিতিতে 10 বা 11 হলেও ক্ষতি নেই। এই 11-র মধ্যে ভারতবর্ষ কিন্তু সমস্ত মহাদেশের কথাই ভেবেছে। ভারতবর্ষ প্রস্তাব দিয়েছে এই 2 জন আফ্রিকা থেকে থাকুক, 2 জন এশিয়া থেকে থাকুক, 1 জন ল্যাটিন আমেরিকার দেশ থাকুক, আর 1 জন ওয়েস্টার্ন ইউরোপের দেশ থাকুক। অর্থাৎ 6টি দেশ যদি পার্মানেন্ট মেম্বারে এখন বাড়ানো যায়, তাহলে জাতিসংঘের ভ্যালুটা থাকবে। আর নন পার্মানেন্ট মেম্বারের সংখ্যা 10 থেকে বাড়িয়ে 14 বা 15 করা হোক, তাহলে কিন্তু জাতিসংঘের ভারসাম্যটা বজায় থাকতে পারে। এই G4 গ্রুপ কিন্তু রাশিয়ার সমর্থন চায়। তারা জানে রাশিয়া যদি ভারতবর্ষের মতো এই দেশগুলোর পাশে এসে দাঁড়ায়, তাহলে জাতিসংঘে পার্মানেন্ট মেম্বার হয়ে যাওয়া ভারতবর্ষের সময়ের অপেক্ষা। এক্ষেত্রে আরো একটা সমীকরণ আছে যা মিডিল ইস্টে তৈরি হয়েছে।
গাজাতে যে ভয়ঙ্কর জিনিসগুলো হচ্ছে আপনারা সকলেই জানেন, তার বিপক্ষে দেখবেন সৌদি আরবের মতো দেশ কিন্তু এখনো মুখ খোলেনি, কারণ তারা সকলেই চান এই যুদ্ধ যেন থেমে যায়। কালকে কুয়েত একটি স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টে তারা বলেছেন ভারতবর্ষের বর্তমান যা শক্তি, সেই ভারতীয়দেরই এই মুহূর্তে পার্মানেন্ট মেম্বার জাতিসংঘে করা হোক। অর্থাৎ বিশ্বের অন্যতম একটি মুসলিম দেশ যারা খুল্লাম খুল্লা পাকিস্তানকে ছেড়ে ভারতবর্ষকে ওপেন প্ল্যাটফর্মে সমর্থন করবে, তা যে হতে পারে তা কিন্তু কালকে ভারতই দেখিয়ে দিল। The main player on the world stage today. The consideration is representative for everybody and the whole membership of the United Nations. Surely India will be a contender in that and will be subject to the decision of the wider membership. The goal of this reformed council must be representative. And obviously India is a main player on the world stage today, but it is a membership of 193 countries, right? And the consideration is representative for everybody and the whole membership of the United Nations. So surely if the decision is made that the expansion of the council goes to from anywhere from 21 to 27 members, then surely India will be a contender in that and will be subject to the decision of the wider membership. সৌদি আরব এই প্রস্তাবের বিরোধিতা করেনি, অর্থাৎ কুয়েত, কাতার, সৌদির মতো প্রভাবশালী মুসলিম রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চায় এবং তারা প্রকাশ্যে এসে বলছে ভারতবর্ষের এই মুহূর্তে পার্মানেন্ট মেম্বার হওয়া প্রয়োজন, কারণ এতে জাতিসংঘের ভারসাম্য থাকবে, পৃথিবীর ভারসাম্য থাকবে, যা ভারতবর্ষের অন্যতম বড় ডিপ্লোম্যাটিক জয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অর্থাৎ মিডিল ইস্টের সমস্ত দেশ যারা ধর্মকে আগে রাখবেন ভেবেছিলেন অনেকে, যারা ভেবেছিলেন পাকিস্তানকে সাপোর্ট করবেন, সেই পাকিস্তানকে ছেড়ে জাতিসংঘকে ওপেন মঞ্চে ভারতকে পার্মানেন্ট মেম্বার করার সুপারিশ করছেন, সেটাও কিন্তু ভাবা যায়নি, যা কালকে কিন্তু গোটা বিশ্ব দেখলো। অর্থাৎ ভারতের সমর্থনে এই মুহূর্তে রাশিয়া, ভারতের সমর্থনে এই মুহূর্তে আমেরিকা, ভারতের সমর্থনে এই মুহূর্তে মিডিল ইস্টের সমস্ত দেশ, ভারতের সমর্থনে জাপান, ব্রাজিল, আফ্রিকা ইউনিয়নের একাধিক দেশ, অর্থাৎ সব মিলিয়ে জাতিসংঘে পার্মানেন্ট হওয়ার সমীকরণ সম্পূর্ণভাবে বদলে দিতে পারলো ভারত, যা ভারতবর্ষের কূটনৈতিক বড় জয় বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। আর এর জন্য রাশিয়ার বিপক্ষে ভোট দেয়নি ভারত, এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত মের 9 বা 10 তারিখ রাশিয়া সফরেও যেতে পারেন প্রধান অতিথি হয়ে, যদি অফিসিয়াল কনফার্মেশন এখনো আসেনি। রাশিয়ার পক্ষ থেকে এসে গেছে, ভারত অ্যাকসেপ্ট করেছে কি করেনি এ বিষয়ে আপডেটেড ভিডিও আমি নিঃসন্দেহে বানাবো। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।